অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। স্বামী গহনানন্দ, এক উৎসর্গীকৃত জীবন। সেবা প্রতিষ্ঠানের কর্মীদের একাংশ যখন বিক্ষুব্ধ হয়ে উঠেছে ভিতরে বাইরে, তখন চাপা উত্তেজনা। রাজনৈতিক দলের প্ররোচনায় কর্মী বিক্ষোভ ক্রমে ধ্বংসাত্মক রূপ নেয়। কাণ্ডজ্ঞানহীন উচ্ছৃঙ্খল মানুষদের সঙ্গে যুক্ত হলো গুন্ডা ও মস্তানেরা। ভাঙচুর শুরু হলো। জানলার কাঁচ, আসবাবপত্র, চেয়ার, টেবিল, দামি দামি চিকিৎসার যন্ত্রপাতি কিছুই বাদ যায়নি। গহনানন্দজি তখন নিঃশব্দে ধীর স্থির শান্ত চিত্তে কাজ করে চলেছেন। তাণ্ডব যখন অগ্রসর হয়ে তার অফিসের টেবিলে আছড়ে পড়ে, টেবিলের কাঁচ ভাঙে, তখনও তিনি শান্ত চিত্তে নীরবে ওই তাণ্ডবকে প্রতিহত করেন। এই রকম সংকট মুহূর্তগুলিতে অন্যান্য সহকর্মীরা বিচলিত হলেও তিনি অসীম ধৈর্য ও পুরুষকারের দ্বারা মোকাবিলা করে প্রাতিষ্ঠানিক শান্তি বজায় রাখেন। যে সকল কর্মী অন্যায়ভাবে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়েছিল, তাদের তিনি আইনের পথে চাকুরি থেকে বরখাস্ত করার জন্য ব্যবস্থা নিলেন। 18 জন কর্মীর ডিসচার্জের কেস, যা 3rd ট্রাইব্যুনালে আরম্ভ হয়েছিল, সেটা ফাইট আউট করার দায়িত্ব দেওয়া হয় আইনজীবী মিস্টার বাগচিকে। বহু কষ্টে ট্রাইব্যুনাল কেসে বিচারান্তে 18 জন কর্মীর বরখাস্তের নির্দেশ যথাযথ বলে সাব্যস্ত করা হয়। রায়ের কপি দেখে গহনানন্দজি খুশি হন, কিন্তু রায় বেরোনোর 1.5 মাস হতে না হতেই তিনি মিস্টার বাগচিকে আবার ডেকে পাঠান। তিনি আসতেই গহনানন্দজি তাকে বললেন, এসে গেছো, খুব ভালো হয়েছে। তুমি ওই 18টি ডিসচার্জড কর্মীকে পুনর্বহালের চিঠি দিয়ে দাও। কথা শুনে মিস্টার বাগচির মনে হলো তার মাথায় যেন বজ্রপাত হলো। তিনি বললেন, মহারাজ, যারা এই প্রতিষ্ঠানের প্রচুর ভাঙচুর করে প্রভূত ক্ষতি করেছে, আইন আপনার রায় যথাযথ বলে মেনে নিয়েছে, তাদের প্রতি আবার অনুকম্পা। গহনানন্দজি করুণার্দ্র হৃদয় বললেন, কিন্তু ওদের ছেলে মেয়ে বউ বাচ্চা কি দোষ করেছে? তারা খাবে কি সেটা একবার ভেবে দেখেছ? তার হৃদয়বত্তা ও সংবেদনশীল মনের পরিচয় পেয়ে তিনি বিস্মিত হলেন। কাজেই মিস্টার বাগচিকে তার নির্দেশ পালন করতেই হলো। ওই 18 জন কর্মীর পুনর্বহাল হলো। একদিকে কর্মনিষ্ঠায় প্রশাসনিক দৃঢ়তা, অপরদিকে সন্ন্যাসীর আদর্শ সর্বজীবের কল্যাণ চিন্তার মধ্যে অপূর্ব মেলবন্ধন ঘটিয়েছেন তিনি। চরম সংকট মুহূর্তেও তার কথাবার্তায়, আচার আচরণে, মার্জিত রুচিবোধে সব কিছুর মধ্যে সুনিয়ন্ত্রিত সাধুসুলভ ব্যবহার লক্ষ্য করা যেত। ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে গহনানন্দজির সদা সতর্ক দৃষ্টি থাকত। নতুন কেউ কাজের ভার নিতে এলে পুরানো যিনি সেই কাজে ছিলেন তার কাছে প্রথমে কাজ শিখে নিতে হতো। পদ্ধতিগত এই সুন্দর প্রথায় কাজ শিখতে কারো কোনো অসুবিধা হতো না। বাড়তি উৎসাহে কেউ কোনো নূতন কাজ করতে গেলে গহনানন্দজি বলতেন, দাঁড়াও, কাজ বাড়িও না। নিষ্ঠার সঙ্গে পরম্পরাগতভাবে কাজ করার পদ্ধতি তিনি স্বামী শঙ্করানন্দজির কাছে শিখেছিলেন ভুবনেশ্বর মঠে থাকাকালে। কর্মক্ষেত্রে কোনো কর্মীর যদি কাজের ত্রুটি হতো, তিনি তাকে পৃথকভাবে কাজের ত্রুটিটুকু ধরিয়ে দিতেন, বুঝিয়ে দিতেন কিভাবে কাজ করতে হবে। তিনি কোনোদিন কারো আত্মসম্মানে আঘাত দিয়ে বা মর্যাদার হানি করে
তার দ্রষ্টুতি সবার সামনে সংশোধন করতেন না। প্রশাসনিক কাজকর্মের খুঁটিনাটি বিষয়ও তার নজরে থাকত। ফলে সব কাজ সুষ্ঠুভাবে দেখাশোনা করে তিনি প্রতিদিনই প্রায় দেরিতে অফিস থেকে ফিরতেন, আর খেতেও প্রায় 3টে বা তারও বেশি হয়ে যেত। এমনও দেখা গেছে যে অনেক দেরি হয়ে গেছে, গহনানন্দজি কাজ থেকে উঠবেন এমন সময় কেউ কোনো কাজ নিয়ে এসেছে, তিনি তাকে ফেরাতেন না। ধীর স্থির স্বাভাবিকভাবেই কাজটি শেষ করতেন। একবার বেলুড় মঠ থেকে সেবা প্রতিষ্ঠানে ফেরার পথে গহনানন্দজির গাড়ি জ্যামে আটকে পড়ে। হঠাৎ পিছন থেকে একজন মিলিটারি অফিসারের গাড়ি তার গাড়িতে ধাক্কা মারে। তিনি গাড়ি থেকে নামলেন, শান্তভাবে গাড়ির পিছনের দিকে নিরীক্ষণ করলেন, তারপর নিরীহ শান্ত সাধুর মতো মিলিটারি অফিসারের গাড়ির নাম্বারটি নোট করলেন। পরক্ষণেই কাঁধের চাদরটি হাতে নিয়ে ট্রাফিক পুলিশের মতো গাড়িগুলিকে নিয়ন্ত্রণ করতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই পথ পরিষ্কার হয়ে গেল। তিনি মিলিটারি অফিসারের কৃতকর্মের অপরাধ বুঝিয়ে তাকে সরাসরি ভবানীপুর থানায় নিয়ে গেলেন। শান্ত ধীর পদক্ষেপে সব কাজ সমাধা করলেন। প্রত্যক্ষদর্শী সন্ন্যাসীর মনে হয়েছিল গোটা বিশ্বই যেন নিশ্চিতভাবে তার চলার পথ। হাসপাতালের একজন কর্মী গুরুতর অপরাধ করায় গহনানন্দজি তাকে ডেকে পাঠান। কর্মীটি আসার আগে একজন ভদ্রলোক কাজ নিয়ে তার কাছে এসেছেন, তিনি কাজ করছেন। এমন সময় তাকে জানানো হলো কর্মীটি বাইরে অপেক্ষা করছে। ভদ্রলোকের কাজ তখনও শেষ হয়নি। গহনানন্দজি তাকে বললেন, আপনি একটু পাশের ঘরে গিয়ে বসুন, এখন একজন অন্যায়কারী কর্মীকে ডেকে বকতে হবে। ভদ্রলোক দেখলেন গুরুতর অন্যায়কারীকে তিনি শাসন করতে যাচ্ছেন, কিন্তু কথাবার্তায়, ব্যবহারে, মেজাজে, চালচলনে কোনো বাড়তি চাঞ্চল্য বা উত্তেজনা নেই। এমনকি কর্মীটিকে শাসন করার পর যখন আবার কাজ শুরু করলেন, তখনও দেখে মনে হলো যেন কিছুই হয়নি। যেমনটি আগে ছিলেন তেমনই শান্তভাবে কাজে মগ্ন আছেন। গহনানন্দজিকে নানান প্রতিকূলতার মধ্যেও দেখা যেত অবিচল, ধীর স্থির। এর পেছনে রহস্য কী জিজ্ঞাসিত হলে তিনি তার প্রিয় একটি শ্লোক উদ্ধৃত করে উত্তর দিতেন। গীতায় 6ষ্ঠ অধ্যায় 22 নম্বর শ্লোক পড়নি? ইয়ং লব্ধা চাপরম লাভম মন্যতে নাধিকম তত যস্মিন স্থিত ন দুঃখেন গুরুণাপি বিচাল্যতে। যে অবস্থা লাভ করে যোগী অন্য লাভকে তদপেক্ষা অধিক বোধ করেন না, যাতে স্থিত হয়ে মহাদুঃখেও বিচলিত হন না। একদিন এমার্জেন্সি বিভাগে বেড খালি না থাকায় রোগীর আত্মীয়রা অযথা উত্তেজিত হয়ে গালমন্দ করে, এমনকি কিছু জানলার কাঁচও ভাঙে। গহনানন্দজি তখন হাসপাতালে ছিলেন না, বাইরে কাজে গিয়েছিলেন। রোগীর আত্মীয়দের এই দৌরাত্ম্যের কথা ভেবে গহনানন্দজির সহকর্মীরা এমার্জেন্সি বিভাগ বন্ধ করে দেওয়ার কথা বলেন। তিনি সব শুনে বললেন যে ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক ও দুশ্চিন্তার কারণও বটে। তাই বলে এমার্জেন্সি বিভাগ বন্ধ করা যায় না। এমার্জেন্সিতে আসা অধিকাংশ রোগীকেই প্রয়োজনীয় আপৎকালীন চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে। ওই বিভাগ বন্ধ হয়ে গেলে বহু রোগীর উপকারে আসা দীর্ঘদিন চালু থাকা কাজটি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। বরং সহানুভূতিপূর্ণ ব্যবহারে রোগীর আত্মীয়দের বুঝিয়ে বলা দরকার। সেই সঙ্গে হাসপাতালের নিরাপত্তার দিকটিও দেখা দরকার। সমস্যা হয়েছে বলেই বন্ধ করে দিতে হবে, এটি তার কাম্য ছিল না। পরিষেবাকে সম্পূর্ণ অটুট রেখে
কিভাবে সমাধান করা যায় এটাই ছিল তার কাম্য। স্বামী গহনানন্দজি মনে করতেন সেবা প্রতিষ্ঠানের সকল রোগী, ডাক্তার, নার্স ও কর্মী শ্রীরামকৃষ্ণ পরিবারের সদস্য, তাই সকলেই তার আত্মীয়, নিজের আপনজন, তাদের ব্যথায় সমব্যথী। তাকে যখন কেউ জিজ্ঞাসা করতেন, মহারাজ ভালো আছেন, তিনি উত্তরে বলতেন, না ভালো নেই। কারণ জিজ্ঞাসা করলে বলতেন, যেখানে বাড়িতে একজন অসুস্থ থাকলে বাড়ির সকলেই দুঃখিত হন, সেখানে এই বাড়িতে হাসপাতালে শ্রীরামকৃষ্ণ পরিবারের এতজন অসুস্থ, সেখানে আমি কেমন করে ভালো থাকব? নার্সিং ট্রেনিংয়ের জন্য যারা আসতো তাদের সঙ্গে এবং অভিভাবকদের সঙ্গে গহনানন্দজি সাক্ষাৎ করতেন নার্সিং স্কুল শুরুর প্রথম দিনেই। নবাগতা ছাত্রী ও অভিভাবকরা সকলেই ওই দিন উপস্থিত থাকতেন। তিনি নবাগতা ছাত্রীদের উদ্দেশ্যে বলতেন, আজ তোমরা ছোট পরিবার থেকে বড় পরিবারে এসেছো। এতদিন তোমরা ছোট পরিবারে ছিলে, সেখানে কিছু নিয়ম তোমরা মেনে এসেছো, সেই পরিবারের মর্যাদা রক্ষা করেছো। তেমনি বড় পরিবারে এসে এই পরিবারেরও কিছু নিয়ম তোমাদের মেনে চলতে হবে। এই পরিবারের মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় তা তোমরা দেখবে। সেবা প্রতিষ্ঠানের এক কর্মীর ব্যবহারে সবাই বীতশ্রদ্ধ। সেই কর্মী বিবাহ করতে চায়, তার জন্য কিছু অর্থের প্রয়োজন। তৎকালীন ক্যাশিয়ার ওই কর্মীর ব্যবহারে বিরক্ত হয়ে টাকা মঞ্জুর করলেন না। গহনানন্দজি কর্মীটির আর্থিক আবেদন অনুমোদন করে মমতা মাখানো কণ্ঠে ক্যাশিয়ার কর্মীকে বললেন, অফিসে যাই করুক, তাই বলে ছেলেটা কি বিবাহ করবে না? সেবা প্রতিষ্ঠানের সুইপাররা বদ নেশায় আচ্ছন্ন হয়ে থাকত, কাজ ঠিকমতো করত না। সবাই তাদেরকে বাতিল করার পক্ষে। গহনানন্দজি তাদেরকে কতবার সংশোধন করার চেষ্টা করেছেন, কখনো শাসনের চড়া সুরে, কখনো বা সহৃদয় ভালোবাসার টানে। তারা কখনো তার কথা শুনেছে, আবার কখনো বা প্রবৃত্তিবশত ওই একই কাজ করে চলেছে। তাই বলে তিনি তাদেরকে কর্মচ্যুত করেননি। প্রত্যেক কর্মীই তো শ্রীরামকৃষ্ণ পরিবারের সদস্য। তাদেরকে পরিবারে ধরে রেখেই সার্বিক মঙ্গল কামনাই তার সাধনার এক অঙ্গ। সংঘকে তিনি যেমন ভালোবাসতেন, সংঘ পরিবারের প্রতিটি সদস্যকেও তেমনি ভালোবাসতেন। আর সংঘের সাধু ব্রহ্মচারীদের প্রতি তার ভালোবাসা ছিল আরও গভীর। সেখানে প্রতিষ্ঠানও তার কাছে তুচ্ছ হয়ে যেত। এমনই গভীর ভালোবাসা ও দায়িত্ববোধ ছিল সাধু ব্রহ্মচারীদের প্রতি। এক ব্রহ্মচারীর ব্যবহারে যখন সবাই অখুশি, সেখানে গহনানন্দজি তাকে নিজের কাছে রেখে সেবা প্রতিষ্ঠানের বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে সহকারী হিসেবে রাখেন। এতে অনেকেই মনে করেন যে কাজের ক্ষতি হতে পারে। তিনি পরিষ্কার ভাষায় সেদিন বলেছিলেন, ওর অনেক গোলমাল আছে জানি, তবু চেষ্টা করা তো যেতে পারে। তারপর ঠাকুর তাকে রাখলে রাখবেন, সরালে সরাবেন। আমরা সরাবার কে? সাধু জীবন যাপনে সাহায্য করা আমাদের কর্তব্য। আর ওই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে কি এমন ক্ষতি হবে? যদি হয়ও, আমার কাছে এরকম 1 ডজন সেবা প্রতিষ্ঠানের চেয়ে একজন সাধুর জীবন অনেক বেশি মূল্যবান। জনৈক সন্ন্যাসী পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আঘাত পান। গহনানন্দজি সেই সন্ন্যাসীকে সেবা প্রতিষ্ঠানে এনে চিকিৎসার ব্যবস্থা করেন। তিনি চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন, ক্রমে ক্রাচে ভর দিয়ে চলতে থাকেন। তখন গহনানন্দজি তার মানসিক বল ও আত্মনির্ভরতা আনার জন্য একটু একটু করে হালকা কাজ দিতে লাগলেন।
মাঝে মাঝে তার সঙ্গে দেখা করে ফল, মিষ্টি, হরলিক্স ইত্যাদি দিয়ে যেতেন। এইভাবে সেবা ও চিকিৎসার মধ্য দিয়ে তিনি সেই সন্ন্যাসীকে সুস্থ করে তোলেন। সাধারণ মানুষের প্রতিও ছিল তার সহৃদয় ভালোবাসা। একবার মঠ থেকে ফেরার পথে এক ব্যক্তিকে ফুটপাতে অসুখে ছটফট করতে দেখে গহনানন্দজি নিজের গাড়িতে নিয়ে এসে সেবা প্রতিষ্ঠানে ভর্তি করলেন। রোগী সুস্থ হলো। ডাক্তার তাকে ছুটি দিলেও তিনি রোগীকে ছাড়লেন না। কিছুদিন হাসপাতালে খাইয়ে দাইয়ে স্বাভাবিক অবস্থায় এনে গাড়ি করে তাকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করলেন। এমনকি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার পরও অনেক রোগীর তিনি খবরাখবর নিতেন। এই রকমই ছিল তার সেবাভাব। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।